ড্রামাটি শুরুতেই আমাদেরকে এই ড্রামার ফিমেল লিড আর মেল লিডকে দেখানো হয়, যারা দুজনে একটি হোটেলে এসেছিল। আর এখানে তারা দুজনে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। এখানে ওরা দুজনে একে অপরকে কিস করেছিল, কিন্তু একটু পরে মেল লিড থেমে গিয়েছিল। কিন্তু এখানে ফিমেল লিড তখন মেল লিডকে বলেছিল যে চিন্তা করো না, আমি কখনোই মা হতে পারবো না। আর এই কথাটি শোনার পর তারা দুজনে এখানে একসাথে নাইট স্পেন্ড করেছিল। এরপরে 5 বছর পরের সিন দেখানো হয়, যে এখানে আমরা দুইটি কিউট বেবিকে দেখতে পাই, যারা কিনা এখানে লাইভ স্ট্রিম করছিল ওদের বাবাকে খুঁজে বের করার জন্য। আর এই লাইভ স্ট্রিম তখন ফিমেল লিড দেখতে পায়, যার নাম ছিল সুজি। সুজি বলতে থাকে এক্ষুনি আমাকে গিয়ে ওদের লাইভ স্ট্রিম বন্ধ করতে হবে, দিন দিন ওরা অনেক বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। আর ওর বেবিদেরকে খোঁজার জন্য বের হয়েছিল। অন্যদিকে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই, যার নাম ছিল হান। আর এখানে হান 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো ওই দিন রাতে ওর সাথে যে মেয়েটি ছিল তাকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ ওই দিনের পর আর কখনোই ওই মেয়েটিকে দেখেনি। অ্যাসিস্ট্যান্টকে বলেছিল খোঁজ নেওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট আজকে একটি গুড নিউজ নিয়ে এসেছিল, বলেছিল খোঁজ পাওয়া গিয়েছে 5 বছর আগে ওই মেয়েটি কে ছিল। আর এখন তো ওই মেয়েটির সাথে দুটি কিউট বেবিও রয়েছে। আর তাদের লাইভ স্ট্রিমটি এখানে হানকে দেখিয়েছিল। আর অ্যাসিস্ট্যান্ট তো এটাও বলেছিল অবশ্যই এই কিউট দুটি বেবি আপনারই হবে। তখন হান বলেছিল ঠিক আছে, আমি এক্ষুনি ওদেরকে খুঁজতে যাচ্ছি। অন্যদিকে আমরা সুজিকে দেখতে পাই যে কিনা ওর বেবিদেরকে খুঁজছিল, আর এদিকে হানও ওর বেবিদেরকে খুঁজছিল। এভাবেই দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল। আর এখানে তারা দুজনে একে অপরকে দেখতে পেয়েছিল। হান প্রথম দেখাতেই সুজিকে চিনতে পেরেছিল। ও সুজিকে জিজ্ঞাসা করে এই 5 বছর তুমি কোথায় ছিলে। সুজি বলে এখন এইসব কিছুর উত্তর দেওয়ার সময় নেই, আমাকে গিয়ে ওদেরকে থামাতে হবে। এরপরে সুজি ওর বেবিদের কাছে চলে এসেছিল আর এই লাইভ স্ট্রিম বন্ধ করে। এরপরে ওখানে থাকা বাকি সবাইকে সরি বলেছিল। সবাই এখান থেকে চলে যাওয়ার পর সুজি ওর বাচ্চাদের উপরে অনেক রাগ দেখায়। ওদেরকে বলছিল তোমরা দিন দিন অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছো, তোমাদেরকে কে বলেছে এইসব কিছু করতে। এখানে আমরা সুজির মেয়েকে দেখতে পাই, নাম ছিল জিজি। জিজি তখন ওর হাতে থাকা ফটোর সাথে এখানে হানের ছবিটি ম্যাচ করিয়েছিল। আর দেখতে পাই এটা তো একই রকম দেখতে, এই কারণে ও তখন বুঝতে পারে যে এটাই ওদের বাবা হবে। তাই এখানে হানকে জড়িয়ে ধরেছিল আর হানকে বলতে থাকে আমি জানি তুমি হচ্ছে বাবা। জিজি দেখতে অনেকটাই কিউট ছিল, কিন্তু প্রবলেম একটাই ছিল জিজি কথা বলতে পারে না। আর ও ইশারার মাধ্যমে হানকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। একটু পরে আবার সুজির ছেলে যার নাম ছিল জোজো, ও এসে এখানে তখন হানকে জড়িয়ে ধরেছিল। আর ওরা দুজনে ওদের বাবাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। সুজি ওর দুই বেবিকে বলে আজকের পর থেকে আর তোমরা কখনোই এরকম কোনো কাজ করবে না, তাহলে আমি অনেক রেগে যাব। হান সুজিকে জিজ্ঞাসা করেছিল ওই দিন রাতের পর তুমি কোথায় গিয়েছিলে, আমি তোমাকে অনেক খুঁজেছি। আর তুমি তো ওই দিন রাতে বলেছিলে তুমি কখনোই মা হতে পারবে না। সুজি বলে হ্যাঁ আমিও তাই জানতাম যে আমি মা হতে পারবো না, কিন্তু তোমার সাথে আন্ডারস্ট্যান্ড করার পর আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আর আমার কাছে টুইন্স বেবি চলে এসেছিল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ডিএনএ টেস্ট করাতে পারো। হান বলে ডিএনএ টেস্ট করানোর কোনো দরকার নেই, এরকম দেখতে কিউট দুটি বেবি শুধুমাত্র আমারই হবে, তাই আমি কোনো টেস্ট করাতে চাই না। আর এখানে 5 বছর পর দুইটি বেবি ওদের বাবাকে পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর সবাই এখানে অনেক খুশি ছিল। হান বলে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, এখন থেকে তোমরা আমার সাথে থাকবে, আমি তোমাদের খেয়াল রাখবো। আর এখানে তখন বলতে থাকে জিজির কথা। জিজি তো কথা বলতে পারে না, কিন্তু আমি এই শহরের সব থেকে বেস্ট ডক্টরকে নিয়ে আসবো জিজি চিকিৎসা করানোর জন্য। খুব তাড়াতাড়ি জিজি আবারও কথা বলতে পারবে। এরপর আবারও সুজিকে সরি বলেছিল যে আমি জানি না এই 5 বছর তোমাকে কত কষ্ট করতে হয়েছে, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর এখন থেকে তোমরা তিনজনে আমার সাথেই থাকবে, আমি তোমাদের দেখাশোনা করব, তোমাদের কোনো প্রবলেমই হবে না। সুজি বলতে থাকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেরকম কোনো বড় জব করো না, সাধারণ একটি জব করো, তাহলে তুমি কিভাবে আমাদের তিনজনের খরচ নিতে পারবে। তুমি কি জানো টুইন্স বেবিদেরকে দেখাশোনা করতে কত বেশি টাকার প্রয়োজন। সুজি তো হানের আসল আইডেন্টি জানতো না, ও হানকে একজন সাধারণ মানুষ মনে করেছিল। এই কারণে এখানে হানকে ওর দুই বেবির খরচের কথা বলতে থাকে, এদের পিছনে ওর কত বেশি টাকা খরচ করতে হয়। দুজনের খাওয়া দাওয়া, পোশাক, এরপরে দুজনের খেলনাপাতি, আরও দুজনের যে পড়াশোনা রয়েছে, এই সব কিছু মিলিয়ে অনেক টাকার প্রয়োজন রয়েছে, যেগুলো একা হান কিছুতেই দিতে পারবে না। সবকিছু শোনার পর হান বলছিল তাহলে তো এই 5 বছরে তুমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছো এদের দুজনের জন্য। সুজি বলে এই 5 বছর কেন, আমি আমার বেবিদের জন্য সারা জীবনই সবকিছু করতে রাজি রয়েছি, শুধুমাত্র এদেরকে হ্যাপি রাখার জন্য। সুজি তো হানকে এটাও বলে দিয়েছিল তুমি যেহেতু সাধারণ একটি জব করো আর তোমার স্যালারিও সেরকম বেশি না, এই কারণে তোমাকে আর কাল থেকে জবে যেতে হবে না, কাল থেকে তুমি বাড়িতে থাকবে, এই দুটি বেবির সাথে সময় কাটাবে, তাদের দেখাশোনা করবে, আর আমি একাই বাহিরে গিয়ে জব করব, দেন আমার স্যালারি দিয়ে সবকিছু ভালোভাবে চলে যাবে। হান বলেছিল ঠিক আছে, আমি তো আমার সব কথাগুলো মেনে নেব। আর আমাদের দুজনকে একসাথে থাকতে গেলে অবশ্যই আগে আমাদের দুজনকে বিয়ে করতে হবে, তাই আমরা কালকেই বিয়ে করে নেব। আর বিয়ের কথা শোনার পর এখানে বাচ্চা দুটি অনেক খুশি হয়ে গিয়েছিল। ওরা তো খুশিতে তখন এখানে
হাততালি দিতে থাকে। পরের দিনের সিন দেখানো হয়, এরা দুজনে ম্যারেজ বিউরোতে যাওয়ার জন্য বের হয়েছিল। চারজনই অনেক বেশি খুশি ছিল, কিন্তু তখনই আমরা রোডের ভিতর একটি মেয়েকে দেখতে পাই যে অনেক দামি কারের ভিতর থেকে বের হয়েছিল আর অনেকটা বেশি অ্যাটিটিউড নিয়েছিল। এখানে আমরা জানতে পারি এই মেয়েটি আসলে সুজির সৎ বোন ছিল, ওর নাম ছিল সু জিয়াও। এখানে সু জিয়াও আসার পর ও সুজিকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। সুজিকে বলছিল, তুমি দেখছি এখন রাস্তায় এরকম ভাবে অন্য একটা ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছো, আর তুমি ভুলে গিয়েছো যে তোমার মায়ের কাছ থেকে আমার মা সব জিনিসগুলো যেভাবে কেড়ে নিয়েছিল, আমিও ঠিক তোমার সব জিনিসগুলো ওই রকম ভাবে তোমার কাছ থেকে কেড়ে নেব। পরে এখানে বলতে থাকে হানকে যে আপনি আমার সিস্টারের সাথে কি করছেন, আমার সিস্টার একদমই ভালো না, ওর তো ক্যারেক্টার অনেকটাই বাজে। ওর কাছে 2টি বেবি রয়েছে আর যাদের বাবাকে ওটা ও নিজেই জানে না, এই কারণে একটি ভালো মনের ছেলেকে ও খুঁজে বেড়াচ্ছে, তার উপরে এই 2টি বেবিকে ও চাপিয়ে দিতে পারবে। আর আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে, তাই আপনি একদমই এরকম মেয়ের সাথে থাকবেন না, অবশ্যই ভালো কোনো মেয়েকে বিয়ে করবেন যেরকমটা আমি। আর এখানে ওর কথাবার্তাগুলো দিয়ে হানকে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু হান ওকে পাত্তা দিচ্ছিল না। তখনই জোজো বলেছিল সু জিয়াওকে যে তুমি তোমার এইসব কথাগুলো বলে আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছ। হান তখন এখানে সু জিয়াওয়ের সামনে ও তো সুজির হাতটি ধরে নিয়েছিল আর সুজিকে বলছিল, চলো রাস্তার ভিতরে এইসব পাগলদের সাথে কথা বলে সময় না নষ্ট করে আমরা এক্ষুনি ম্যারেজ বিউরোতে যাই, আমাদের ম্যারেজ সার্টিফিকেট নিতে অনেকটাই বেশি লেট হয়ে যাচ্ছে। আর তারা এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু আবারও সু জিয়াও বলতে থাকে, তুমি এই মেয়েটিকে বিয়ে কেন করতে চাচ্ছ, আমাকে দেখো আমি ভালো একটি ফ্যামিলি থেকে বড় হয়েছি আর আমার কাছে অনেক বেশি প্রপার্টি রয়েছে, আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক প্রপার্টি দিতে পারবো, তাই ওই মেয়েটিকে বিয়ে করার কোনো দরকারই নেই, আমাকে দেখো আমি কত বেশি সুন্দরী, আমার সব গুণ রয়েছে। এখানে হান বলে, যতই হয়ে যাক না কেন আমি তোমাকে বিয়ে করব না, আর তোমার প্রপার্টি তোমার কাছেই রাখো, আমার কাছে ওর থেকেও বেশি প্রপার্টি রয়েছে, তোমার প্রপার্টির কোনো দরকার নেই। ও বলতে থাকে, তাহলে তোমার আসল আইডেন্টি কি, আমাকে বলো তোমার আসল নাম কি। কিন্তু এখানে আর কোনো কিছুই হান বলেছিল না, বরং এখানে সুজিকে বলেছিল, চলো আমরা আর এখানে কথা বলে সময় নষ্ট করব না। এরা এখান থেকে চলে গিয়েছিল। তখন সু জিয়াও কারোর কাছে ফোন করেছিল আর বলতে থাকে যে ছেলেটি সুজিকে বিয়ে করছে ওই ছেলেটির আসল আইডেন্টি কি, ওই সব কিছু জেনে তুমি আমাকে বলবে খুব তাড়াতাড়ি। অন্যদিকে এরা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছিল, আর যেখানে ম্যারেজ সার্টিফিকেট দেখার পর সুজি তো অনেকটাই বেশ সুইট ভাবে এখানে হানকে হাজবেন্ড বলেছিল। হানও তখন সবার সামনে এখানে সুজিকে কিস করেছিল আর বাচ্চারা অনেক বেশি খুশি ছিল। এরপরে হান ওর 2টি বেবির জন্য গিফট নিয়ে এসেছিল, আর এই 2টা গিফট তো ওর বেবিদের জন্য প্রথম গিফট ছিল যেটা ওদের বাবা দিয়েছে, এই কারণে দুজনেই অনেক খুশি হয়েছিল। আর এখানে হান জিজিকে একটি টয় গিফট করেছিল, জিজিকে বলছিল, দেখো এও কিন্তু তোমার মতন কথা বলতে পারে না, কিন্তু এ সবসময় প্রিন্সেস থাকবে, সেরকম তুমিও সবসময় আমার কাছে, তোমার মায়ের কাছে আর তোমার ভাইয়ের কাছে সবসময় একজন প্রিন্সেসই থাকবে, তাই কখনোই নিজেকে মনে করো না যে তুমি কথা বলতে পারো না। ওর বাবার কথাগুলো শোনার পর ও তো অনেক খুশি হয়েছিল আর ওর বাবাকে হাগ করেছিল, এরপর ওর বাবার গালে একটি কিস করেছিল। একটু পরে সুজি দুজনের জন্য আইসক্রিম আনতে এখান থেকে চলে গিয়েছিল, আর এরপরে হানের কাছে একটি ফোন আসায় হানও চলে গিয়েছিল। 2টি বেবি তখন এখানে একাই বসেছিল। তখন এখানে আরো একটি বাচ্চা মেয়ে এসেছিল, আর যে কিনা এখানে জিজির হাত থেকে ওই টয়টি কেড়ে নিয়েছিল। ও বলতে থাকে, এই টয় তো এই পুরো শহরে এক পিসই পাওয়া যায়, তাহলে এটা তোমার কাছে কি করছে। জিজি তখন ওকে বলছিল, এটা আমার বাবা আমাকে গিফট করেছে, তাই এটা আমাকে ফিরিয়ে দাও, কিন্তু ওই মেয়েটি তো ওকে এটা ফিরিয়ে দিতে চাচ্ছিল না, জিজিও ওর কাছ থেকে ওটাই নিতে চাচ্ছিল। মেয়েটি যখন বুঝতে পারে এই ছোট্ট মেয়েটি কথা বলতে পারে না, তখন তো ওকে বুলিং করতে থাকে যে তুমি কথাই বলতে পারো না। জিজি ওকে বলতে থাকে টয়টি ফিরিয়ে দিতে, জিজি ইশারা করে বলছিল টয়টি ফিরিয়ে দিতে। একটু পরে ওই বাচ্চা মেয়েটির বাবা এখানে এসেছিল, আর উনিও নিজের মেয়েকেই সাপোর্ট করতে থাকে, এখানে জিজিকে বুলিং করছিল। এমনকি যখন জিজিকে মারতে নিচ্ছিল তখন এখানে সুজি এসেছিল, ও জিজিকে বাঁচিয়েছিল। এরপরে দেখতে পাই জিজি এখানে অনেকটাই ভয় পেয়ে গিয়েছে। সুজি তখন ওই বাচ্চা মেয়েটিকে বলে, এই টয়টি আমার মেয়ের, ওর বাবা ওকে ওটা গিফট করেছে, তোমার বিশ্বাস না হলে ওখানে দেখতে পারো, ওখানে আমার মেয়ের নাম লেখা রয়েছে, তাই ওইটা তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। এখানে ওই বাচ্চা মেয়েটির মাও তো অনেকটাই রেগে গিয়েছিল সুজির ওপরে, বলতে থাকে তুমি কিভাবে আমার মেয়েকে কথা শোনাতে পারো। আর ওই মেয়েটি এখানে ওই টয়টি ভেঙে দিয়েছিল, বলছিল এইটা যেহেতু আমার হবে না তাহলে আমি অন্য কারোর এটা হতেও দেব না। আর তখনই জিজি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। জিজি অনেক কান্না করতে করতে এখানে ওর মাকে বলতে থাকে, এই গিফটটি আমাকে বাবা দিয়েছিল, এটা আমার বাবার কাছ থেকে পাওয়া প্রথম গিফট ছিল। আর ওই মেয়েটির মা যখন দেখতে পায় এই বাচ্চা মেয়েটি কথা বলতে পারে না, তখন বলতে থাকে সুজিকে, তুমি কিভাবে এরকম একটি কথা বলতে না পারা মেয়েকে এরকম প্লেজে নিয়ে আসতে পারো, তোমার ওকে এখানে নিয়ে আসা একদমই ঠিক হয়নি। সুজি বলে, আমার মেয়ে আমার কাছে প্রিন্সেস আর আমার পুরো ফ্যামিলির কাছে ও প্রিন্সেস, আপনি কিছুতেই আমার মেয়েকে এরকম ভাবে বুলিং করতে পারেন না, যদি এরকম ভাবে বুলিং করেন তাহলে আমি আপনাকে একদমই ছাড়বো না। আর আমার ইচ্ছা হয়েছে আমার মেয়ে
মেয়েকে এখানে নিয়ে এসেছি, আমি ওকে সবার সাথে দেখা করাবো। জিজি অনেক কান্না করতে থাকে, ও বলতে থাকে যে এখানে সবাই আমাকে বলছে আমি কথা বলতে পারি না, আর আমার জন্য তোমাকেও কত কথা শুনতে হচ্ছে। জিজি তখন এখানে নিজেকেই একজন ইউজলেস বলতে থাকে আর নিজেকেই বুলিং করছিল। সুজি এসে তখন ওর মেয়েকে বোঝায় যে তুমি একদমই নিজেকে এরকম কিছু মনে করবে না, তুমি তোমার ফ্যামিলির কাছে সব সময় একদম প্রিন্সেসের মতনই থাকবে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ওই মহিলাটি এখানে একদমই চুপ করতে চাচ্ছিল না, তাই সুজি রেগে ওনাকে অনেক জোর একটি থাপ্পড় মেরেছিল। আর এটা যখন দেখতে পেয়েছিল ওই মহিলাটির হাজবেন্ড, তখন সুজির উপরে অনেক রেগে যায়। এখানে সুজি আর জিজি ওদের দুজনকে মারার জন্য একটি চেয়ার উঠিয়েছিল, কিন্তু তখন এখানে হান এসেছিল। হান ওদেরকে থামতে বলেছিল। এখানে জিজি যখন ওর বাবাকে দেখতে পেয়েছিল তখন ও আরো বেশি কান্না করতে থাকে। ও দৌড়ে চলে গিয়েছিল ওর বাবার কাছে আর ইশারা করে ওর বাবাকে সবকিছু বলেছিল। হান তখন এখানে ওই লোকটিকে অনেক মারধর করেছিল। একটু পরে সুজি এখানে দেখতে পেয়েছিল হঠাৎ করে জিজি তো কথা বলতে শুরু করেছে। জিজি এখানে ওর মাকে বলছিল যে তোমরা এসব ফাইট করো না, এখান থেকে চলো, ফাইট করতে গেলে তোমরা দুজনে ব্যথা পেয়ে যাবে। জিজি আজকে ফার্স্ট কথা বলতে পেরেছিল, এই কারণে সবাই অনেক খুশি হয়ে যায়। সুজি অনেক খুশি হয়েছিল, ও বলতে থাকে যে আজকে আমরা অনেক খুশি হয়েছি যে তুমি কথা বলতে পারছো। হানও সুজিকে বলেছিল আমার তোমাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে যে তুমি কথা বলতে শুরু করেছো, তুমি অনেক সাহসী একটি মেয়ে। আর এখানে ওর ভাই ওকে বলেছিল যে পৃথিবীতে সব থেকে বেশি সুইট কণ্ঠ তোমার। এখানে সবাই তখন ওকে অনেকটাই বেশি উৎসাহ দিয়েছিল। জিজিও এতে সবকিছু ভুলে গিয়ে অনেক খুশি হয়েছিল। একটু পরে এখানে হানের ম্যানেজার এসেছিল, আর ম্যানেজারকে দেখার পর এই লোকটি এখানে হানের নামে অভিযোগ করেছিল, কিন্তু যখন এখানে হানের আসল আইডেন্টি জানতে পারে তখন নিজেই অনেক অবাক হয়ে গিয়েছিল। আর ম্যানেজার বলতে থাকে তোমরা জানো তোমরা কার সাথে পাঙ্গা নিয়েছো, এখন তো বস তোমাদেরকে কিছুতেই ছাড়বে না। লোকটি তখন হাঁটুর ওপরে বসে এখানে বারবার সরি বলতে থাকে, এমনকি নিজের ওয়াইফকেও থাপ্পড় মেরেছিল আর নিজের মেয়েকেও শিক্ষা দিয়েছিল, ওদেরকেও বলছিল যে ক্ষমা চাও। হান তখন ওই লোকটিকে বলেছিল আমার বেবিদের সামনে এরকম এত বেশি অ্যাক্টিং করতে হবে না, আর ক্ষমা করার কথা ওটা তোমরা কখনোই পাবে না, কারণ তোমরা এখানে আমার বেবির সাথে বাজে ব্যবহার করেছো। এরপরে এখানে বলতে থাকে সুজি হানকে তোমার আসল আইডেন্টি কি, যার কারণে এখানে ম্যানেজার তোমাকে দেখে এরকম ব্যবহার করছিল। সেরকম কিছুই না, শুধুমাত্র এই মলের ম্যানেজারের সাথে আমার সম্পর্ক ভালো তাই আমাকে সাহায্য করেছে। এরপরে দুজনে বলে অনেক হয়েছে এখানে সময় নষ্ট করা, এখন আমরা বাইরে ডিনার করতে যাব। এরা একটি রেস্টুরেন্টে এসেছিল খাবার খেতে, আর এই রেস্টুরেন্টের অবস্থা দেখার পর হানের কাছে একদমই ভালো লেগেছিল না। হান ভাবতে থাকে যে জানি না এরা এই 5 বছরে কতটা বেশি কষ্ট করেছে, চাইলে এদেরকে খুব তাড়াতাড়ি অনেক ভালো একটি লাইফ দিতে পারবো। এখানে বলছিল সুজি এই রেস্টুরেন্টে আমি সব সময় আসি, আমি আমার বেবিদেরকে নিয়ে এখানেই খাবার খেতে আসি, আর এখানকার খাবারগুলো অনেক ভালো। সুজি এই রেস্টুরেন্টের অনেক বেশি প্রশংসা করেছিল, আর হানকে এটাও বলে আমার বিশ্বাস তোমারও এখানকার খাবার অনেক ভালো লাগবে। এরপরে হান ওদেরকে বাড়িতে নিয়ে আসে। এত বড় বাড়ি দেখার পর সুজি অবাক হয়ে গিয়েছিল। এরপরে হানকে বলতে থাকে তুমি আমাদের জন্য অনেক বেশি লাকি, তুমি আসার পরই এখানে জিজি কথা বলতে শুরু করেছে, আর তুমি আসার পরই আমরা এত বড় একটি বাড়িতে শিফট হতে পেরেছি। তখন হান বলছিল এই বাড়িটি আমার না, এইটা তো শুধুমাত্র ফ্যামিলি বাড়ি, আর এখানে আমাকে কিছুদিন থাকার জন্য দিয়েছে। সুজি বলে তাতে কি হয়েছে, এরপরেও তুমি আমাদের জন্য লাকি, কিছুদিন পর আমরা অন্য কোনো বাড়ি দেখে নেব। তখন হান বলছিল আমি তোমাদের জন্য লাকি না, বরং তোমরা 3 জনে আমার জন্য লাকি। এরপরে তো হানের হঠাৎ করে কি যেন হয়ে গিয়েছিল, ও তো এখানে বেবিদের সামনে সুজিকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সুজি আবার ওকে মনে করিয়ে দেয় যে এখানে বেবিরাও রয়েছে। এরপর রাতে ওরা সবাই গিয়েছিল ঘুমানোর জন্য, যেখানে হঠাৎ করে সুজি দেখতে পায় বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, সাথে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। ও তখন বেবিদেরকে দেখার জন্য গিয়েছিল, কিন্তু আসার পর দেখতে পায় প্রথমেই তো এখানে হান বেবিদের কাছে চলে এসেছিল, ওদেরকে এখানে স্টোরি শোনাচ্ছিল আর ওদেরকে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এইসব দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সুজি। পরদিন সকালে সুজি যখন বাইরে এসেছিল তখন দেখতে পায় বেবিরা এখানে হানের সাথে ছিল, আর বেবিরা এরপরে সুজির সাথে কথা বলতে আসে। আর সুজি এখানে বলতে থাকে যে আমার মনে হচ্ছে তোমরা এখন আমার থেকেও বেশি তোমার বাবার সাথে হ্যাপি রয়েছো। সুজি এরপরে হানকে বলেছিল বেবিদের খেয়াল রাখতে, আর ও সবাইকে বাই বলে নিজের জবে চলে গিয়েছিল। এরপরে তো জিজি বলতে থাকে হানকে যে আমার হেয়ার স্টাইল করে দাও। হান তো একদমই হেয়ার স্টাইল করে দিতে পারতো না, তাই এই কারণে ও অনলাইনে ভিডিও দেখতে থাকে, আর এরপরে জিজির হেয়ার স্টাইল করে দিয়েছিল, যেটা জিজির কাছে অনেক ভালো লেগেছিল। আর এরা তো দুজনেই অনেক বেশি ভালো সময় কাটায় এখানে ওদের ড্যাডের সাথে। দ্বিতীয় কাজ ছিল হানের কুকিং করা, এই কারণে ও ফ্রিজ থেকে অনেকগুলো সবজি বের করে নিয়ে এসেছিল আর এখানে কুকিং করার চেষ্টা করে, কিন্তু ও যেহেতু সিও ছিল আর কখনো এইসব কাজগুলো করেনি, তাই ও ভালো করে কুকিং করতে পারে না, বরং পুরো কিচেনটা অনেক বাজেভাবে নোংরা করেছিল। একটু পরে ওর কাছে একটি ফোন আসায় ও কথা বলতে চলে যায়। তখন আবার জিজি কিচেন রুমে গিয়েছিল আর নিজের হাত পুড়িয়ে কান্না করতে শুরু করে। তাড়াতাড়ি করে হান ওর কাছে এসেছিল, ওর কেয়ার করতে থাকে আর ওকে সরি বলেছিল যে আমি ভালোভাবে তোমার খেয়াল রাখতে পারছি না। জিজি ওর বাবাকে বলেছিল এতে তোমার কোনো ভুল হয়নি, বরং আমি নিজে
নিজেই চলে গিয়েছিলাম ওখানে, আর দুটি বেবি তখন ওকে হাগ করে নিয়েছিল। এরপরে হান দুজনকে বলেছিল যে এখন তোমাদের অবশ্যই অনেক বেশি ক্ষুধা লেগেছে, আমি তোমাদের জন্য আবারও খাবার বানিয়ে নিয়ে আসছি। এরপরে তো হান অনেক সুন্দরভাবে এখানে দুজনের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল। এখানে জিজিটা বেশি টেস্টি দেখা যাচ্ছিল আর জোজোটার অমলেট পুড়ে গিয়েছিল, আর যার কারণে এখানে দুটি বেবি তখন একে অপরকে জোর করতে থাকে ভালোটা খাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাই যে আসলে এরা একে অপরকে কতটা বেশি ভালোবাসে। এই সব কিছু দেখার পর এখানে হান মনে মনে বলতে থাকে, আমি কোনো দিক দিয়েই পারফেক্ট না, এদেরকে ভালোভাবে খেয়ালও রাখতে পারছি না, আবার বাইরে গিয়ে জব করতে পারছি না, আমি একদমই ভালো বাবা হতে পারবো না। যদিও এই সব কিছু শুধুমাত্র মিস্টার হান আপসেট হয়ে যাওয়ার কারণে এইসব বলছিল। আর রাতে ও টেবিলের কোণাতে এখানে কিছু লাগাচ্ছিল। একটু পরে ওখানে এসেছিল সুজি। ও জিজ্ঞাসা করে এসব কি লাগাচ্ছ? হান বলে এইসব কিছু বাচ্চাদের সেফটির জন্য লাগিয়েছি, কারণ ওরা সারাদিনই তো একবার দুইবার পড়ে যায়, যাতে করে ব্যথা না পায় এই কারণে, আর আমি চাই না ওরা আমার কারণে কোনো ব্যথা পাক। এমনকি এটাও বলছিল যে আমি একদমই ভালো না, ওদের ভালোভাবে খেয়াল রাখতে পারি না। আজকে তো আমার জন্য নিজে কিচেনে চলে গিয়েছিল, আর ও তো ওখানে গরম জিনিসগুলো টাচ করে ওর হাত পুড়ে ফেলেছে। আমি একদমই ভালোভাবে কারো খেয়াল রাখতে পারছি না, আমি কখনোই ওদের জন্য ভালো বাবা হতেই পারবো না। আর অনেক কিছুই বলছিল। তখন ওকে বলে সুজি, তুমি একদমই ভুল ভাবছো, এরকম কিছুই না, তুমি ওদের জন্য এই ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট বাবা হতে পেরেছো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। এরপরে তো সুজি ও এখানে হানকে নিজের সাথে করে বেবিদের রুমে নিয়ে গিয়েছিল। এরপর এখানে দুটি বেবিকে বলতে থাকে যে আজকে কে কার সাথে ঘুমাতে যাবে। এখানে কে কে মাম্মির সাথে ঘুমাতে যাও আর কে কে বাবার সাথে। আর দুটি বেবি তখন একসাথে বলেছিল ওরা দুজনেই বাবার সাথে ঘুমাতে চায়। এইসব কিছুতে হান অনেক খুশি হয়ে গিয়েছিল, আর ও বুঝতে পারে যে ও কিছুটা ভুল ভাবছিল। আর এখানে তো ওর দুটি বেবি ওকে অনেক বেশি ভালোবাসে, তাই এখন ওদের জন্য হান সবকিছুই করতে রাজি হয়েছিল। পরদিন সকালের সিন দেখানো হয়, যেখানে হান ওদের দুজনকে নিয়ে বাইরে বের হয়েছিল। ওদেরকে একটি পার্কে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই হানের কাছে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল। হানকে বলছিল আপনি অনেকদিন ধরেই কোম্পানিতে আছেন না, কিন্তু আজকে আপনাকে কোম্পানিতে আসতেই হবে। যদি কোম্পানিতে না আসেন তাহলে আমাদের বিলিয়নের একটি ডিল ক্যান্সেল হয়ে যাবে, যেটা কোম্পানির জন্য অনেক বেশি লস হবে। আর এটা যেহেতু বিলিয়নের ছিল তাই লস হলে ওদেরই প্রবলেম হতো, যার কারণে হান বলেছিল ঠিক আছে আমি আজকে কোম্পানিতে চলে যাব। এরপর এখানে হান দুটি বেবিকে বলেছিল আজকে আমি তোমাদেরকে আমার জবের জায়গায় নিয়ে যাব, কিন্তু তোমরা ওখানে যাওয়ার পর এই কথাটি একদমই তোমাদের মাকে বলবে না যে তোমরা আমার কাজের জায়গায় গিয়েছিলে। দুজনেই তখন এখানে প্রমিস করেছিল এই কথাগুলো ওদের মাকে বলবে না। এরপরে হান দুজনকে সাথে করে নিয়ে গিয়েছিল। পরে আমরা দেখতে পাই হান তো অনেক দামি একটি কার থেকে বের হয়েছে, আর ও কোম্পানিতে এসেছিল, যেখানে কোম্পানির বাকি সবাই হানকে দুটি বেবির সাথে দেখে অনেক অবাক হয়ে যায়। তারা এখানে বলতে শুরু করে হান তো এতদিন সিঙ্গেল ছিল, তাহলে হঠাৎ করেই ও দুটি বেবিকে কোথা থেকে নিয়ে এসেছে। এরপরে হান ওদের দুজনকে নিয়ে মিটিংয়ে চলে এসেছিল, যেখানে ও মিটিংয়ে সবার সাথে কথাও বলছিল আর সময়ের মতন এখানে দুটি বেবির খেয়াল রাখছিল, আর ও এখানে নিজের হাতে সবকিছু করছিল। একটু পরে আবার সুজি ওর কাছে ফোন করেছিল, এই কারণে হান তখন সবাইকে এখানে চুপ থাকতে বলেছিল আর বলতে থাকে অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কাজের জন্যই ফোন করেছে, তাই তোমরা কোনো কথা বলো না। এরপরে ও যখন কথা বলতে শুরু করে তখন সুজি বলেছিল আমার মনে হলো আমি তোমাকে আর বেবিদেরকে কোনো দামি কারের ভিতরে দেখেছিলাম, তোমরা ওখানে কি করছিলে? হান বলে তোমার দেখতে কোথাও ভুল হয়েছে, আমরাও তো দামি কারে কি করে যাব। ও বলছিল মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলবে। তখন এখানে বেবিরাও বলতে থাকে যে তোমার ভুল হয়েছে, আমরা তো ড্যাডির সাথে ঘুরতে এসেছিলাম, আর আমাদের অত দামি কার কোথা থেকে পাবো। এখানে ও ওদের মাকে মিথ্যে কথা বলেছিল, আর মিথ্যে কথাগুলো শোনার পর সুজি বিশ্বাস করে নিয়েছিল। এরপরে হান দুটি বেবিকে বলে আজকে তো তোমরা অনেক ভালোভাবে মিথ্যে কথা বলেছো, কিন্তু নেক্সট টাইম থেকে আর কখনোই তোমাদেরকে মিথ্যে কথা বলতে হবে না। একটু পরে তো জিজির আবার এখানে অনেক বেশি ঘুম পাচ্ছিল, এই কারণে বলতে থাকে হানকে যেন এখানে জিজিকে কিছু গান শোনায়, তাহলে জিজির ঘুম পেয়ে যাবে। আর হানও তখন এরকমটাই করছিল। একটু পরে জিজি বলতে থাকে ও এখানে সবার মুখ থেকে একই গান শুনতে চায়, যেটা এখন ওর বাবা ওর জন্য গাইছে। হানও তখন সবাইকে অর্ডার করেছিল ওর সাথে সেম গানটি গাওয়ার জন্য, কারণ ওর মেয়ে এখন ঘুমাবে। আর সবাই তখন হানের অর্ডার পাওয়ার পর এরকমই করেছিল, সবাই ওই সেম গানটি গাইতে থাকে। আর জিজি এতে অনেক খুশি হয়েছিল। একটু পরে ও ঘুমিয়ে গিয়েছিল। এরপরে বাসায় চলে এসেছিল আর জিজি
সুজিকে বেডে রেখে দিয়েছিল। ও যখন বাইরে এসেছিল তখন ওর কাছে সুজি আসে। সুজি ওকে বলেছিল আমি তোমার জন্য স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, কারণ তুমি তো সারাদিন অনেক কাজ করো, তাই তোমারও তো কিছু যত্নের প্রয়োজন রয়েছে। এখানে হান বলে এগুলো কিভাবে লাগাতে হয় আমি লাগাতে পারি না, তাই তুমি যেহেতু নিয়ে এসেছো তুমিই লাগিয়ে দাও। সুজিও তখন ওকে লাগিয়ে দিচ্ছিল আর হান তখন এক নজরে ওর বিউটিফুল ওয়াইফকেই দেখতে শুরু করে। একটু পরে সুজিকে এখানে তখন ও সোফার উপরে পুশ করেছিল আর সুজিকে কিস করার জন্য যাচ্ছিল, বাট সুজি তো অনেক লজ্জা পেয়ে যায়, তাই এখান থেকে উঠে গিয়েছিল। হানও তখন হাসতে শুরু করেছিল। পরের দিন হঠাৎ করে হানের কাছে এখানে সুজিও ফোন করেছিল আর বলতে থাকে তুমি সুজিকে বিয়ে করেছো, কিন্তু এখন পর্যন্ত সুজির মার বাবার সাথে দেখা করতে আসোনি, আর এই কারণে তুমি আজকে সুজির মার বাবার সাথে দেখা করতে আসবে। এখানে হান একদম মানা করে দিয়েছিল, কিন্তু ও বলে আমি তোমার দুটি বেবিকে এখানে নিয়ে এসেছি, তাই তোমাকে তো আসতেই হবে। আর এখানে জিজি আর জোজোর কথা জানার পর হান তো যেতে রাজি হয়ে গিয়েছিল। একটু পরে হান ওর গার্ডদেরকে নিয়ে বাড়িতে চলে এসেছিল, যেখানে ও প্রথমেই তখন জিয়াওকে অনেক বেশি বকা দিয়েছিল যে তোমার সাহস কিভাবে হয়, তুমি এখানে আমার দুটি বেবিকে কিভাবে নিয়ে আসতে পারো। ও বলছিল আমি ওদেরকে নিয়ে আসিনি, কিন্তু তখন একটি রুমের ভিতর থেকে এখানে জিজি আর জোজোর কান্নার শব্দ শুনতে পাই। দেখতে পাই ওদেরকে একটি রুমের ভিতরে বন্ধ করে রেখেছিল আর ওখান থেকে ওদের দুজনকে বের করে। এরপরে অ্যাসিস্ট্যান্টকে বলেছিল দুজনকে বাইরে নিয়ে যাও আর দুজনের খেয়াল রেখো। এরপরে হান এখানে নিজের কোট খুলেছিল, এরপরে নিজের টাইও খুলে রেখে দিয়েছিল আর এখানে সু জিয়াওকে অনেক বেশি মারতে শুরু করেছিল, যেটা দেখার পর সু জিয়াওর বাবা তো অনেক রেগে যায়, কিন্তু হান একদমই থেমেছিল না। ও জিয়াওকে শিক্ষা দিয়েছিল। এরপরে বলে তোমাদের সাহস কিভাবে হয় যে আমার বেবিদেরকে নিয়ে এসে এরকম ভাবে একটি রুমের ভিতরে বন্ধ করে রাখো, আজকের পর থেকে আর কখনোই ওদের সাথে দেখাও করবে না। সু জিয়াওয়ের বাবা তখন অনেক রেগে গিয়েছিল আর এখানে হানকে বলে তুমি সুজির ভিতরে এমন কি দেখেছো যে তুমি ওকে বিয়ে করেছো, আমরা তো এটাও জানি না ওর যে দুটি বেবি রয়েছে এই দুই বেবির বাবাকে, আর তুমি ওকে কিভাবে বিয়ে করতে পারো? তুমি আমাদের মেয়েকে দেখোনি ও কতটা বেশি ভালো, আর ও সুজির থেকে অনেক বেশি ভালো রয়েছিল। এখানে কিন্তু সুজি আড়াল থেকে ওদের কথাগুলো শুনছিল। সুজির বাবা এখানে সুজির নামে অনেক বাজে বাজে কথা বলছিল, এমনকি একসময় এটাও বলেছিল সুজি যদি মারা যেত তাহলে অনেক ভালো হতো। আর এইসব কিছু জানার পর সুজি অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল যে ওর বাবা কিভাবে ওর সম্পর্কে এইসব কথাগুলো বলতে পারে। একটু পরে এখানে সুজির বাবা তখন হানকে মারতে নিচ্ছিল, কিন্তু তখনই হানের সামনে সুজি চলে এসেছিল। সুজিকে এখানে দেখার পর সুজিয়া ওকে কথা শোনাতে শুরু করে। এখানে সুজি তখন ওকে বলেছিল তুমি এত বেশি কথা কিভাবে বলতে পারো, প্রথমে তো তুমি আমার দুটি বেবিকে এখানে নিয়ে এসেছো, তাদেরকে কষ্ট দিয়েছো, আবার এখানে আমার হাজবেন্ডকেও তোমরা কথা শোনাচ্ছ। জিয়াওয়ের মা আর জিয়াও তারা দুজনে একসাথে এখানে সুজিকে অনেক বাজে বাজে কথাগুলো শোনাতে থাকে আর সুজিকে বলছিল যে তোমার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করার। সুজি তখন ওদেরকে বলেছিল তোমাদেরও কোনো অধিকার নেই আমার হাজবেন্ডের সাথে এরকম বাজে ব্যবহার করার, তাই আজ থেকে আর কখনোই আমার হাজবেন্ডের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখবে না আর আমার সাথেও না। এরপরে সবাই বাসাতে চলে এসেছিল, যেখানে দুটি বেবি তখন বলেছিল আজকে তোমরা দুজনে একসাথেই ঘুমাও, আমরা এখন অনেক বড় হয়ে গিয়েছি তাই একাই ঘুমাতে পারবো। এই কথাটি জানার পর এখানে ওরা দুজনেই হেসে ফেলেছিল। একটু পরে এখানে বলতে থাকে হান তুমি কোনো চিন্তা করো না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকটা চিন্তিত রয়েছো, আজকে আমি সোফাতে ঘুমিয়ে পড়বো। বলেছিল সুজি ঠিক আছে তুমি তাহলে সোফাতেই ঘুমিয়ে পড়ো, কিন্তু একটু পরে আবার বলেছিল না আমার মনে হয় আমাদের দুজনের একই রুমে ঘুমানো উচিত। এখানে হান বলে তুমি এর মানে কি বলতে চাচ্ছ? সুজি আর কিছু না বলে চলে গিয়েছিল। একটু পরে হানও ওর সাথে সাথে রুমে এসেছিল আর ওকে বলতে থাকে আমারও মনে হয় তুমি ঠিকই বলেছো, আমাদের দুজনকে একসাথেই ঘুমানো উচিত। সুজি বলে এটা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এইখানে তো শুধুমাত্র একটি রুম রয়েছে, তাই আমাদেরকে এখানেই থাকতে হবে। বাইরে আমরা দুটি বেবিকে দেখতে পাই, ওরা তো দরজার বাইরে দাঁড়িয়েছিল আর ভিতরের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করছিল। এখানে তো জিজি তখন বলতে থাকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখানে আরো দুটি বেবি চলে আসবে, তখন আমাদের খেলার টিমটা অনেক ভালো হবে। ভিতরে তখন হান সুজিকে বলে তুমি ঘুমিয়ে পড়ো, আজকে তুমি অনেকটাই বেশি টায়ার্ড রয়েছো, আর কোনো চিন্তা করো না, যতদিন পর্যন্ত আমরা সবাই সামনে বিয়ে না করছি ততদিন আমি তোমার সাথে কিছুই করব না, আর তুমি যতদিন পর্যন্ত নিজেকে রেডি না করছো ততদিন পর্যন্ত আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো, তাই তুমি এইটা নিয়ে কোনো ভয় পেও না, এখন ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে হান ও সুজির সাথে সুজি যেখানে কাজ করতো ওইখানে এসেছিল, আর এখানে সুজি অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন করেছিল, ও এগুলো বিক্রি করতো। ওর ডিজাইনগুলো দেখার পর হান বলে তোমার ডিজাইনগুলো অনেক ভালো, তুমি তো চাইলে অনেক বড় একটি কোম্পানিতে ভালো একজন ডিজাইনার হতে পারবে। সুজি বলে আমার ডিজাইন এত বেশি ভালো না, যদি হতো তাহলে এতদিন আমি ভালো একজন ডিজাইনার হতে পারতাম। দেখতে পাই আজকে এখানে কোনো কাস্টমার এসেছিল না, এই কারণে সুজি বলে চলো আমরা এখন এইসব কিছু এখান থেকে নিয়ে যাই, কোনো কাস্টমার আসছে না। মানে হান কাউকে মেসেজ করে কিছু বলেছিল। একটু পরে এখানে অনেকগুলো কাস্টমার আসতে শুরু করে। কয়েক মিনিটের ভিতরে সুজির সব জিনিসগুলো এখানে শেষ হয়ে গিয়েছিল, একটি জিনিসও আর
বেঁচে ছিল না। সুজি অনেক অবাক হয়েছিল ও বলে, আমি জানি না আজকে কী ডে ছিল যার কারণে আমার জিনিসগুলো অত তাড়াতাড়ি বিক্রি হয়েছে। আমার তো মনে হয় তুমি আমাদের জন্য অনেক বেশি লাকি, তুমি আসার পর থেকে আমার সাথে সব কিছু ভালো হচ্ছে। আজকে আমার যেহেতু সব জিনিস বিক্রি হয়ে গিয়েছে এই কারণে আমার কাছে অনেক টাকাও এসেছে, যেখান থেকে আমি তোমাকে কিছু টাকা দেবো, তুমি নিজের জন্য ভালো কিছু কিনে নেবে। পরে বলছিল আমার বাবার কোম্পানিতে আমার মা আমার জন্য কিছু শেয়ার রেখে গিয়েছে, আর কালকে আমি ওই শেয়ারগুলো নিতে যাব। তখন আমিও কিছুটা রিচ হয়ে যাব, আর কাল ওখানে আমার পুরো ফ্যামিলি আসবে। হয়তো সুজি ওই জায়গায় এসেছিল, আর একটু পরে এখানে ওর পুরো ফ্যামিলি এসেছিল, সাথে ওর নিজের মায়ের কিছু ফ্রেন্ডরাও এসেছিল। এখানে সুজি ওর কথা বলছিল যে আমার মা আমার জন্য ওই শেয়ারগুলো রেখে গিয়েছে, কিন্তু এখানে সবাই বলতে থাকে তোমার মা তোমার জন্য কোনো শেয়ার রেখে যায়নি, এই পুরো কোম্পানির শেয়ারটা পাবে সুজিয়াও। এখানে সুজিয়াওকে ওর বাবা আর মা সাপোর্ট করার জন্য ছিল, কিন্তু সুজিকে কেউ সাপোর্ট করছিল না। এমনকি সুজির নিজের ফ্রেন্ডরাও এখানে তখন জিয়াওয়ের হয়ে কথা বলতে শুরু করেছিল। এইখানে তো ওরা সুজিকে কোনো কিছুই দিতে রাজি হয়েছিল না, সুজিকে ওরা কোম্পানি কোনো শেয়ারই দিয়েছিল না। সুজি তখন আপসেট হয়ে যায়। এরপরে ওর হাজব্যান্ড হানের কাছে ফোন করেছিল। এখানে হান তো সুজির ভয়েস শোনার পরে ও বুঝতে পারে ওখানে কোনো প্রবলেম হয়েছে, তাই বলেছিল তুমি কোথায় রয়েছো, তোমার লোকেশন আমাকে দাও, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি, এরপরে দুজনে একসাথে বসে কথা বলবো। হান তখন ওখানে যাওয়ার আগে ও নিজের কিছু ফ্রেন্ডদেরকে ফোন করেছিল আর ওদের সাথে কিছু প্ল্যান করেছিল। একটু পরে হান চলে গিয়েছিল সুজির কাছে। আর হান এখানে ওর যেসব ফ্রেন্ডদের সাথে প্ল্যান করেছিল ওর সব ফ্রেন্ডরাই কিন্তু অনেকটাই বেশি রিচ ছিল, কিন্তু ওরা হানের কথা মতন এখানে আসার পর অ্যাক্টিং শুরু করে দিয়েছিল। যেখানে ওরা তখন এখানে সুজির সামনে নিজেকে অনেকটাই বেশি পোর দেখানোর চেষ্টা করতে থাকে। সবাই নিজেদের আসল আইডেন্টিটিগুলো লুকিয়ে রেখে এখানে বলেছিল ওরা খুবই সাধারণ একটি কাজ করে, যেটা দিয়ে কোনো রকম শুধু ওদের ফ্যামিলি চলে। যেরকমটা ভাবে বলেছিল ওই রকমভাবেই অ্যাক্টিং করেছিল। একটু পরে এখানে হান বসে পড়েছিল খাবার খাওয়ার জন্য। সুজি ওকে বলছিল তুমি এটা কিভাবে করতে পারো, তোমার বাকি ফ্রেন্ডরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর তুমি একা বসে পড়েছো। ওই সব ফ্রেন্ডরা তো এখানে হান না বলা পর্যন্ত বসবে না। তখন সুজি ওদের সবাইকে বসতে বলেছিল। একটু পরে ওরা সবাই এখানে তখন খাবার খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিল, আর ওদের কাছে খাবারও চলে এসেছিল। এরপরে সবাই এখানে ড্রিঙ্ক নিয়েছিল, একে অপরের সাথে চেয়ার অফ করতে নিচ্ছিল, কিন্তু তখনই ভিতরে চলে এসেছিল সুজিয়াও এবার ভিতরে আসার পর এখানে সুজি হান ওদের সাথে ওদের সব বাকি ফ্রেন্ডদেরও অনেক বেশি অপমান করতে শুরু করেছিল। এখানে কারো আসল আইডেন্টি জানতো না, আর সবাইকে অনেক বাজে বাজে কথা বলছিল। সবাইকে বলতে থাকে তোমরা তো দামি দামি খাবারগুলো কি করে খেতে পারবে, তোমরা তো শুধুমাত্র আমার রেখে যাওয়া বাকি পচা খাবারগুলো খেতে পারবে, আর ওদেরকে ওইসব খাবারগুলো খাওয়ার জন্য বলেছিল। এখানে হান ওকে বলে তুমি কিভাবে আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করতে পারো, আমরা কিন্তু তোমাকে চাইলে একদম শেষ করে দিতে পারবো। কিন্তু এখানে সুজি ওর কথাগুলো পাত্তা দিয়েছিল না। একটু পরে এখানে ভিতরে সুজি আর সকল ফ্রেন্ডরা চলে এসেছিল ওকে সাপোর্ট করার জন্য। সবাই মিলে তখন এখানে সবাইকে অপমান করতে শুরু করেছিল। এমনকি সুজিও তো এটাও বলে এই সুজির হাজব্যান্ড আমাকে ওই দিন অনেক বেশি মারধর করেছিল, এত বেশি মারধর করেছিল যে আমার গালে তো অনেক বেশি ছাপ পড়ে গিয়েছিল। আর কিভাবে একটি মেয়েকে এরকম ভাবে মারধর করতে পারে, এইটা জানার পরে সবাই এখানে সুজি আর হাজব্যান্ডকে বাজে কথা বলছিল। সুজি বলে তোমাকে মেরেছে একদম ঠিক কাজই করেছিল, আর আমি থাকতে এখানে কেউ আমার হাজব্যান্ডকে বাজে কোনো কথা বলতে পারবে না। এখানে সুজিয়াওয়ের এরকম বোকার মতন কথাগুলো শোনার পর হানের সাথে আসা সব ফ্রেন্ডরা অনেক বেশি হাসতে শুরু করেছিল। ওরা ভাবছিল এই মেয়েটি কত বেশি বোকা, এ তো আমাদের সম্পর্কে কোনো কিছুই জানে না, এই যখন আমাদের আসল আইডেন্টি জানতে পারবে তখন তো এর পায়ের নিচ থেকে মাটিটাই সরে যাবে। এখানে সূর্য অনেক বেশি কথা বলছিল, এমনকি ও তো ওর লিমিটটাও ক্রস করে ফেলেছিল, যার কারণে হানের সাথে থাকা সব ফ্রেন্ডরা কাকে ওদের আসল আইডেন্টিটিগুলো বলেছিল। আর এদের আসল আইডেন্টি জানার পর এখানে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপরে সবাই তখন হাঁটু গেড়ে বসে পড়েছিল ওদের সামনে আর সরি বলতে থাকে যে আমরা অনেক বড় ভুল করেছি। কিন্তু এরপরেও দেখা যায় সুজিয়াও এগুলো বিশ্বাস করছিল না। ও বলে যে এরা মিথ্যে কথা বলছে, এরা কখনোই এত বেশি রিচ হতে পারে না, এটা সবাই হচ্ছে মিডল ক্লাস। এখানে হানের সাথে থাকা ফ্রেন্ডরা বলছিল আমরা যদি মিডল ক্লাসও হয়ে থাকি কিন্তু এই কথাগুলো বলার জন্য তুমি কে, তুমি কখনোই এরকম ভাবে কাউকে কোনো কিছু বলতে পারবে না। এখানে সবাই যদিও নিজেদের আসল আইডেন্টি বলেছিল কিন্তু হান এখনো ওর আসল আইডেন্টি কাউকেই বলেনি। কিন্তু হানের ফ্রেন্ডরা বলছিল হান হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড আর আমরা সবসময় হানের অর্ডারগুলো ফলো করি।
এইটা জানার পর এখানে সবাই আরো বেশি অবাক হয়েছিল, আর সুজি তো একটু বেশি অবাক হয়েছিল যে এত বড় বড় রিচ পার্সনগুলো কিভাবে হানের কথাগুলো ফলো করতে পারে। একটু পরে বাকি সবাইও এখানে হানের আসল আইডেন্টি জেনে গিয়েছিল, আর সবাই ওদের নিজের ভুলগুলো বুঝতে পারে। সুজিও অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর ও যে খাবারগুলো নিয়ে এসেছিল ওগুলোই তখন জোর করে সুজিয়াওকেই খাওয়ানো হচ্ছিল। এরপরে আমাদেরকে হানের ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে ওরা সবাই অনেক বেশি চিন্তিত ছিল যে হান কেন বিয়ে করছে না, এখন পর্যন্ত কেন সিঙ্গেল রয়েছে। হানের গ্র্যান্ডপা তো বলে দিয়েছিল এমন তো নয় যে হানের আসলে ম্যানদের প্রতি ইন্টারেস্ট রয়েছে, তখন আবার বাকি সবাই বলছিল এরকম হতেই পারে না। আর এখানে হানের মা বলছিল আমি তো পে করেছি যে এই বছরে যেন হান বিয়ে করে, আর আমরা যেন খুব তাড়াতাড়ি হানের বেবিকে দেখতে পাই। এখানে একটি তীর নিশানায় লাগাতে পেরেছিল, এই কারণে সবাই অনেক খুশি হয়েছিল, আর বলতে থাকে যে আমরা যেটা উইশ করেছি ওইটা আমরা এই বছরের ভিতরেই পেয়ে যাব। আর এরপরে আবারও উইশ করেছিল যেন এই বছরের ভিতরে হান কাউকে বিয়ে করে, আর হান এই বছরে সুজিকেই বিয়ে করবে। অন্যদিকে হান ওর দুইটি কিউট বেবি আর সুজিকে নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।